পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলির সামনে খালি হাতে লড়াই করে সাহসিকতার নজির ফিলিস্তিনি যুবকদের। আইডিএফ এর গুলিতে আহত অর্ধশতাধিক, আটক অনেকে। গাজার আল নাসের হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ হামলার ভিডিও প্রকাশ। উপত্যকা জুড়ে স্থল অভিযানে পরিধি বাড়ানোর অনুমতি তেল আবিবের। ট্যাঙ্ক ও সেনা সংখ্যা বৃদ্ধি আইডিএফ এর। ভারত দুটি বাঁধ খুলে দেয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যার শঙ্কা। সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের। পরিস্থিতি মোকাবেলায় সেনা মোতায়েন। শূন্য হাতে গুলির সামনে দাঁড়িয়ে আরও একবার প্রতিরোধের নজির স্থাপন করল ফিলিস্তিনিরা। মাতৃভূমি রক্ষায় জীবনের পরোয়া না করে বুলেটের মুখোমুখি হলো পশ্চিম তীরের যুবকরা। আইডিএফ এর অভিযানকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে সংঘাত শুরু হয় এবং ক্রমেই তা ভয়াবহ রূপ নেয়। এক পর্যায়ে স্থানীয়দের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে ইসরায়েলি সেনারা। আহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি, আটক করা হয় অনেককে। তবুও শেষ পর্যন্ত অটল ছিল ফিলিস্তিনি যুবকেরা। গুলির জবাবে ছোড়া হচ্ছে পাটকেল, টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেডের ক্রমাগত বিস্ফোরণের মধ্যেও অকুতোভয় ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়ে যাচ্ছে খালি হাতেই। সংঘাতের এই দৃশ্য পশ্চিম তীরের রামাল্লার। মঙ্গলবার দখলকৃত অঞ্চলটিতে আবারও অভিযান চালায় আইডিএফ সদস্যরা। সে সময় ফিলিস্তিনি যুবকদের বাধার মুখে পড়ে সেনারা। শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে শহরটির মূল সড়কগুলোতে অবস্থান নেয় দুপক্ষ। ইসরায়েলি সেনাদের যানবাহন এবং অবস্থান লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে ফিলিস্তিনিরা। জবাবে গুলি চালায় আইডিএফ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেনারা। এরপরও পিছু হটেনি ফিলিস্তিনিরা। জীবনের পরোয়া না করে বুলেটের সম্মুখীন হয় তারা। সংঘর্ষে গুলিবিদ্ধ হন অনেক ফিলিস্তিনি। টিয়ার শেলের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বেশ কয়েকজনকে। ঘটনাস্থল থেকে আটক করা হয় অনেককে। 2023 সালে ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের পর গাজায় আগ্রাসন শুরুর পাশাপাশি পশ্চিম তীরে ব্যাপক হারে সামরিক উপস্থিতি বাড়িয়েছে আইডিএফ। অঞ্চলটিতে অবৈধ বসতি বাড়াতে এরই মধ্যে বেশ কয়েকটি পরিকল্পনা পাশ হয়েছে তেল আবিবের মন্ত্রিসভায়। অনিক রহমান, যমুনা নিউজ। গাজা স্থল অভিযানের পরিধি বাড়ানোর সবুজ সংকেত দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা। এরপরে বর্বরতার মাত্রা আরও বৃদ্ধি করেছে আইডিএফ। উপত্যকার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঢুকে তাণ্ডব চালানো হচ্ছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা, ট্যাঙ্ক ও সাজোয়াজান। সোমবার এভাবেই গাজার আল নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েল। ভয়াবহ ওই হামলায় একাধিক গণমাধ্যম কর্মী সহ অন্তত 21 জনের মৃত্যু হয়। পরে ভিডিও প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে গাজার বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে স্থল অভিযানের পরিধি। আইডিএফ এর দাবি, হামাস সদস্যদের ধরতে চালানো হচ্ছে অভিযান। যদিও ইসরায়েলি কমান্ডোদের বর্বরতার সামনে রেহাই মিলছে না শিশু, নারী এবং বৃদ্ধদেরও। গাজায় যুদ্ধবন্ধ ইস্যুতে বৈঠক হয় ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায়। সেখানে যুদ্ধবন্ধের পরিবর্তে উল্টো গাজায় অভিযানের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে উপত্যকার সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে ট্যাঙ্ক এবং সাজোয়াজানের সংখ্যা। গাজার বিভিন্ন স্থানে মোতায়েনও করা হয়েছে ট্যাঙ্ক। গাজায় যা চলছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বিশেষ করে হাসপাতালে হামলার মতো ঘটনা। গাজায় ইসরায়েলি আগ্রাসন এখনই শেষ করা উচিত। তেল আবিবের প্রতি আহ্বান, তারা যেন আন্তর্জাতিক আইন মেনে নেয়। এদিকে গাজায় আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। জিম্মি উদ্ধারের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের মধ্যাঞ্চলীয় মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। রাজপথে গাড়ির টায়ারে অগ্নিসংযোগ করে তারা। দীর্ঘদিনেও গাজায় যুদ্ধবিরতি চুক্তি না হওয়ায় ক্ষোভ ছাড়েন। অবিলম্বেই অভিযান বন্ধ এবং জিম্মিদের ফেরানোর দাবি জানান বিক্ষুব্ধরা। অন্যতম গুরুত্বপূর্ণ হাইওয়েটি অবরোধে বাধা দেয় পুলিশ, হয় সংঘর্ষ। জিম্মি উদ্ধারের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে রাজধানী তেল আবিবেও। বিশাল মিছিল নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়। পোস্টার, ব্যানার, স্লোগানে বন্দি মুক্তির দাবি জানান তারা। সম্প্রতি নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনার জেরে আরও জোরালো আন্দোলন শুরু হয়েছে ইসরায়েলে। গাজা ইস্যুতে জরুরি বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে নেতৃত্ব দেবেন তিনি। আর এই কথা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। ঘোষণা দেন যুদ্ধ পরবর্তী গাজার সার্বিক ব্যবস্থাপনার
পরিকল্পনা করতেই বৈঠকে বসবে মার্কিন প্রশাসন। এই প্রথম গাজা ইস্যুতে ওয়াশিংটনে কোনো পরিকল্পনার কথা সরাসরি সামনে আনলেন মার্কিন প্রশাসনের কোনো কর্মকর্তা। এর আগে গাজা ইস্যুতে মধ্যপ্রাচ্যের মার্কিন মাত্র দেশগুলোর উপরই এই দায়িত্ব ছেড়ে রেখেছিল ওয়াশিংটন এবং গেল ফেব্রুয়ারিতে স্থায়ীভাবে গাজা দখল ও গাজাবাসীদের অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব সামনে রাখেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপরে হামলা হলে ইসরায়েলের সাথে আবারও যুদ্ধ করতে প্রস্তুত ইরান, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সৌদি আরবে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে কোনো সমস্যারই মীমাংসা হয়নি। ইসরায়েল বিনা শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, ইরান তা মেনে নেয়। ভবিষ্যতে ইরানের উপর হামলা হলে ইসরায়েলের উপর আগের চেয়েও কড়া জবাব দেবে তেহরান, সাথে আরও একটি যুদ্ধে জড়াতেও প্রস্তুত আছে দেশটি। বৈঠকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন বন্ধে আরব দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী। সীমান্ত সুরক্ষা ও সন্ত্রাসবাদ দমনে যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখবে পাকিস্তান ও ইরান, ফোন আলাপে এমন প্রত্যয় জানিয়েছেন দুই দেশের সেনাপ্রধান। মঙ্গলবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির এবং ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাউফির মধ্যে ফোন আলাপ হয়। এ সময় দুই দেশের মধ্যে সামরিক সহায়তা বৃদ্ধিতে তারা আলোচনা করেন। এর পাশাপাশি নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা ইস্যুতেও কথা হয় দুই সর্বোচ্চ সেনা কর্মকর্তার মধ্যে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। ভারত দুটি বাঁধ খুলে দেয়ায় ঝুঁকিতে পড়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলের এই প্রদেশটি। পরিস্থিতি মোকাবেলায় নামানো হয়েছে আর্মিকে। এছাড়াও বন্যার্তদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে বহু উদ্ধারকর্মী। জরুরি পরিস্থিতি জারি করা হয়েছে প্রদেশটিতে। দেখে বোঝার উপায় নেই, কিছুদিন আগেও এখানে ছিল গ্রাম। ভয়াবহ বন্যায় ভাসিয়ে নিয়েছে পুরো লোকালয়কেই। এই দৃশ্য পাকিস্তানের পাঞ্জাবের। টানা বৃষ্টিতে আর পাহাড়ি ঢলে গেল কয়েকদিন ধরেই প্রলয়ঙ্কারী বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া আর কাশ্মীর। তারই মধ্যে মধুপুর আর থেইন বাঁধ খুলে দিয়েছে ভারত। ফলে রাভি এবং চেনাব নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার কয়েক মিটার ওপর দিয়ে। ফলে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়াবহ রূপ ধারণ করেছে বন্যা। পানির উচ্চতা অনেক বেড়েছে, সবার ঘরবাড়ি তলিয়ে গেছে। আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। বন্যায় আমরা সব হারিয়েছি। পানি আটকানোর জন্য যে উঁচু জায়গা বানিয়েছিলাম সেটাও ভেঙে পড়েছে। এ অবস্থায় কর্তৃপক্ষের শঙ্কা, পাঞ্জাবের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এরই মধ্যে 6 জেলায় উদ্ধার তৎপরতা শুরু করেছে সামরিক বাহিনী। সরিয়ে নেওয়া হচ্ছে বন্যা উপদ্রুত এলাকার বাসিন্দাদের। নিয়োগ দেওয়া হয়েছে কয়েক হাজার স্বেচ্ছাসেবককে। ব্যবস্থা করা হয়েছে ত্রাণ পাঠানোর। কাসুর, ওয়াকারা, পাকপত্তন, বাহাওয়াল নগর এবং বেহারি থেকে সরিয়ে নিয়েছে প্রায় 30,000 মানুষকে। এখন পর্যন্ত এই জেলার 4,000-এরও বেশি মানুষ এবং 6 শতাধিক পশু উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়েছে আমার দল। এখনো প্রায় 3,000-এর মতো মানুষকে সরিয়ে নিতে হবে। বন্যায় এখন পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন প্রদেশে 8 শতাধিক প্রাণহানি হয়েছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ভারতের জম্মু কাশ্মীরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে 30 জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের কারণে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান বিষ্ণুদেবী মন্দিরের যাত্রাপথে এই ভূমিধসের ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছেন অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজ, রাস্তা সহ বেশ কিছু স্থাপনা। আর বিচ্ছিন্ন হয়ে পড়েছে জম্মু শ্রীনগর মধ্যকার যোগাযোগ ব্যবস্থা। রাস্তা থেকে কাদামাটি এবং পাথর সরানোর কাজ করছে অতিরিক্ত জরুরি বিভাগের কর্মীরা। কর্তৃপক্ষ জানায় 2 দিন ধরে চলমান টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে নদীর পানি বইছে। এই পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে জম্মু অঞ্চলের স্কুল, কলেজ। ভারতীয় পণ্যে আজ থেকে কার্যকর হলো মার্কিন শুল্ক। এখন থেকে অতিরিক্ত 25% সহ মোট 50% শুল্কের বোঝা বইতে হবে নয়াদিল্লিকে। বুধবার ভারতের স্থানীয় সময় সকাল 9:31 নতুন এই শুল্ক নীতি কার্যকর হয়। উক্ত সময়ের পর যুক্তরাষ্ট্রের রফতানির উদ্দেশ্যে কোনো পণ্য পাঠানো হলে তা 50% শুল্কের আওতায় পড়বে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে প্রকাশিত একটি খসড়ায় এসব বিষয়ে জানানো হয়। এর আগে অন্যান্য দেশের পাশাপাশি ভারতের উপর 25% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে রাশিয়া থেকে তেল কেনার দায়ে আরও 25% শুল্ক যোগ করেন ট্রাম্প প্রশাসন। সরকারি হিসাব অনুযায়ী 2024 সালে যুক্তরাষ্ট্র $87.4 বিলিয়ন পণ্য রফতানি করেছে দেশটি। নয়াদিল্লির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ওয়াশিংটন।